খারাপ বীজে খারাপ আলু। আরামবাগ সেখানে চিন্তায় মাথায় হাত আলু চাষিদের। জমি খুঁড়তেই বের হচ্ছে অদ্ভুত এরকম আকৃতির আলু। 1-2 বিঘা নয়, প্রায় 200 বিঘা জমি থেকে উঠছে এমনই বিকৃত আলু। এই আলু কি কেউ কিনবেন? যদি না কেনেন, চিন্তায় মাথায় হাত চাষিদের। এক ঝলক দেখলে মনে হতেই পারে আদা, কিন্তু তা নয়, এটা আলু। কোনোটা আবার দেখতে পুতুলের মতো, বেশিরভাগই টেরা মেকা, অদ্ভুত সব আকৃতির। 1-2 বিঘা নয়, প্রায় 200 বিঘা জমিতে এমনই বিকৃত আলুর ফলন হয়েছে। এতেই মাথায় হাত আরামবাগের মলয়পুর পঞ্চায়েত এলাকার চাষিদের। নানা রকম বিকৃতি আলু হয়ে গেছে। হ্যাঁ, কোনোটা ফাটা, কোনোটা মানে ঘোড়া, কোনোটা কুকুর, কোনোটা মানে ফুলদানি। হ্যাঁ, এই আলু যে ব্যবসাদাররা আসে দেখাচ্ছি, কেউ আলু নিতে রাজি নয়। পশ্চিমবঙ্গের কৃষকদের বড় ভরসা পঞ্জাব থেকে আসা আলু বীজ। অন্যান্য বছর বস্তা পিছু আলু বীজের দাম থাকতো 1800 থেকে 2000 টাকা। এবছর সেটাই কিনতে খরচ প্রায় 4000 টাকা। তা সত্ত্বেও স্থানীয় এক ব্যবসায়ীর কাছ থেকে পাঞ্জাব থেকে আসা জ্যোতি আলুর বীজ কিনেছিলেন আরামবাগের মলয়পুর, কেশবপুর, বাছানাড়ি সহ বেশ কয়েকটি গ্রামের কৃষকরা। কিন্তু আলু তুলতেই চক্ষু চড়ক গাছ। বিঘার পর বিঘা জমিতে অদ্ভুত আকৃতির সব আলু। চাষিদের দাবি, পঞ্জাব থেকে আসা সেই আলু বীজের গুণগত মান খারাপের জেরেই এই অবস্থা। 1 বিঘা জমিতে আলু চাষ করতে খরচ হয়েছে প্রায় 40,000 টাকা। এখন জমির সব আলুই অবিকৃত থেকে যাওয়ার আশঙ্কা। এই অবস্থায় সর্বশান্ত হয়ে যাবার জোগাড়। বিঘে ধরুন না 40,000 টাকার মতো খরচা আছে, একটা টাকাও পাবো না, এবং এই আলু বিক্রিও হবে না, কেউ কিনতেও, কোনো মহাজন কিনতেও চাইছে না। এর আগে আলুর বীজের জন্য ভিন রাজ্যের উপর নির্ভরশীলতা কমানোর কথা বলেছিল রাজ্য সরকারও। বিধানসভায় কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেছিলেন, আলু নিয়ে ভিন রাজ্যের উপর নির্ভরশীলতা আর নয়। এবার থেকে বাংলায় উৎপাদন করা হবে পর্যাপ্ত পরিমাণে আলু বীজ। 2025 সাল থেকে রাজ্যে উৎপাদন করা হবে 50 লক্ষ আলু বীজ। এভাবে 2030 সালের মধ্যে আলু উৎপাদনে স্বনির্ভরশীল হবে রাজ্য। এখানেই বীজ তৈরির পাশাপাশি রাজ্য সরকার যদি ন্যায্য মূল্যে আলুর বীজ বিক্রির ব্যবস্থা করে, তাতে দামের পাশাপাশি গুণগত মান নিয়েও চিন্তা থাকবে না বলে মনে করছেন আলু চাষিরা। এই যে আলু বীজ, আমরা যদি কোনো সমবায় বা কোনো পঞ্চায়েত, যেখানে স্বীকৃতি প্রতিষ্ঠান, সেখান থেকে যদি বিক্রয় করা হতো, তাহলে সেখান থেকে আমরা সংগ্রহ করলে হয়তো আমাদের এই যে সমস্যা, এই সমস্যাটা হয়তো কিছুটা দূর হতো। কিন্তু সে তো পরের ব্যাপার। এখন কি হবে? বিঘার পর বিঘা জমিতে খারাপ আলু। বিপাকে আরামবাগের প্রায় 50 জন চাষি। আমি আশ্বস্ত করছি সকলকে, আমরা জেলা পরিষদের তরফ থেকেও মানে সহযোগিতা করব, এবং যাতে করে তারা এই আলুর ক্ষতিপূরণ পায় সে ব্যাপারে অবশ্যই আমরা সচেষ্ট। আরামবাগ থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা। গোবরডাঙ্গা স্টেশন থেকে কয়েক মিনিট, গাছপালা দিয়ে ঘেরা একটি জলাশয়, যেখানে পাখির কিচির মিচির শোনা যায়। কঙ্কনা বাউরকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে স্থানীয় প্রশাসন। গোবরডাঙ্গা স্টেশন থেকে কয়েক মিনিট, গাছপালা দিয়ে ঘেরা জলাশয়, পাখির কিচিরমিচির। কঙ্কনা বাউরকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে স্থানীয় প্রশাসন। উত্তর 24 পরগনার গোবরডাঙ্গা, এ শহরের মনে গ্রাম থাকে, আর এই গ্রাম্য শহরের ফুসফুস হলো কঙ্কনা বাউর। শিয়ালদা থেকে ট্রেনে মচলন্দপুর অথবা গোবরডাঙ্গা, তারপর ভ্যানে চেপে সোজা কঙ্কনা বাউর। আগে ছিল কঙ্কনা নদী, জল শুকিয়ে এখন অশ্বক্ষুরাকৃতির হ্রদ। গোবরডাঙ্গার দক্ষিণ পশ্চিমে যমুনা, উত্তরে ইছামতি, আর পূর্ব দিকে কঙ্কনা বাউর। এটা আসলে একটা খুব বিশাল বড় নদী ছিল। হ্যাঁ, সেই নদীটার ক্ষয়িষ্ণু অবস্থাতে একটা অশ্বক্ষুরাকৃতি হ্রদ তৈরি হয়েছে। এটা দেখতে অনেকটা মেয়েদের কঙ্কনের মতো, তাই থেকে হয়ে গেছে কঙ্কনা বাউর। চারপাশে শুধুই সবুজ। এই কঙ্কনা বাউরের টলটলে জল হাওয়া স্রোত হয়ে ভেসে যায়, পাখিরা শোনায় কিচিরমিচির। বাবুই পাখির বাসাও এর পাশাপাশি রয়েছে।
আমাদের সাইবেরিয়ান যে বালিয়াসগুলো, সেই বালিয়াসগুলোকে আমরা এখানে দেখতে পাই। পানকৌড়ি এখানকার আছে, মাছরাঙা, নানা রকমের মাছরাঙা আছে। তারপরে বিদেশি পাখিরাও আসে। স্বাভাবিক পাখির কোলাহল, এই মানে এতটা বড় একটা জলাশয়ের সামনে দাঁড়িয়ে তার পাশে আমাদের ইতিহাসের সাক্ষী আমাদের জোড়া শিব মন্দির, একটা অন্য অনুভূতি তো হয়। এটা আমাদের গোবরডাঙ্গা বাসী হিসাবে প্রাপ্তি তো বটে। কঙ্কনা বাউড়কে ঘিরে নানা কাহিনী। স্থানীয়রা বলেন, দেশভাগ হওয়ার আগে এই কঙ্কনা বাউড়ে ছিল জমিদার বাড়ি। তখন নদীপথে চলতো ব্যবসা, কঙ্কনা নদীতে জাহাজ চলতো। এখন কঙ্কনা বাউড়, যাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাইছে স্থানীয় প্রশাসন। এটা আমরা একটা স্কিম করেছি, এই স্কিমটা আমরা রাজ্য সরকারকে পাঠিয়েছি। হয়তো একটু স্কিমটা বড়, যেহেতু নদীটা অনেক বড় আকার, একটু স্যাংশন হবে, একটু লেট হবে, আমরা ভাবছি এটা নিয়ে। স্বরূপনগর থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। রাখবো দুর্গাপুরের দিকে। কেন? কারণ দুর্গাপুরের একটি বিয়ে বাড়ি, সেখানে একেবারে তুলকালাম পরিস্থিতি বেঁধে যায়। পাত্রপক্ষ কনে পক্ষ তাদের মধ্যে এমন গন্ডগোল বাঁধে যে গুলি পর্যন্ত চলে। আর এই ঘটনায় কনে পক্ষের একজনের মৃত্যু হয়েছে, গ্রেফতার হয়েছেন পাত্রপক্ষের 3 জন। বিয়ে বাড়িতে তুলকালাম, পাত্রপক্ষ এবং কনে পক্ষের মধ্যে ধুন্ধুমার, গুলিও চলে বলে অভিযোগ। প্রাণ গিয়েছে কনে পক্ষের একজনের। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, এখানেই অমরাবতী সংলগ্ন ব্যাম্বে কলোনি। শনিবার বিদ পরিবারে বিয়ে বাড়ির হইচই। বাড়ির মেয়ের বিয়ে, নানা আয়োজন। সন্ধ্যের পর অনুষ্ঠান বাড়িতে ঢোকে পাত্রপক্ষ। অভিযোগ, এরপরেই গোলমালের শুরু। পছন্দের গান চালানো নিয়ে শুরু হয় বচসা। অভিযোগ, গান বদলাতে বলে পাত্রপক্ষ, কনে পক্ষ তাতে রাজি হয়নি। এ নিয়ে শুরু হয় মারপিট, চলে ভাঙচুর, পাত্রপক্ষ গুলিও চালায় বলে অভিযোগ। ঝামেলাটা হচ্ছিল, আমরা ছাড়ছিলাম সবাই মিলে, মানছিল না, আর করছিল না, ঝামেলা করতে করতে জিনিসটা হয়েছে। বলছে নাকি গুলি করে মেরে দিয়েছে বউর পক্ষে। হ্যাঁ, তার বাবাকে ধরেছে। আমরা চাইছি তাদের শাস্তি হোক, সাজা হোক। একদম ডাইরেক্ট রিভলভার সাথে একদম মেরে দিয়েছে। আর যখন ওকে রিভলভার মেরেছে, আমাদের লোকগুলো যখন এসছে গুলি করে এসছে, যে মেরেছে ওর নাম হচ্ছে টকলু। গান নিয়ে গন্ডগোল হয়েছিল। ওদের ফাঁসি চাই না, জীবন যেমন সাজাই চাই। মৃত্যু হয়েছে কনে পক্ষের এক যুবকের, তার নাম আর্টিস্ট বেদ। পুলিশের দাবি, তার দেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন মিলেছে। গুলি চলেছিল না, তাহলে গুলি মেরেছে বলছে ওরা? না, গুলি মারে নাই, ওদের মিথ্যা কথা বলছে, ওদের মেরেছে লোকগুলো, আমাদেরকে ফাঁসাচ্ছে। কি দিয়ে আঘাত করেছে? টাঙ্গি দিয়ে। শুরু হয়েছিল কি নিয়ে? নাচ গান নিয়ে? নাচ গান নিয়ে শুরু হয়েছে। আর ওদের মদ খেয়েছিল, আমাদের মদ কিছু খায়নি। এই ঘটনায় পাত্রপক্ষের একাধিক জনকে গ্রেপ্তার করেছে নিউ টাউনশিপ থানার পুলিশ। দুর্গাপুর থেকে অর্পণ চক্রবর্তী, নিউজ 18 বাংলা।